নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব জেটের যে বাংলা রয়েছে বিষয়, সেই বাংলা বিষয়ের যে পত্র 1 রয়েছে, মানে সহায়ক আচার্যর পত্র 1-এ যে বাংলা রয়েছে সেটা নিয়ে আজকের এই ক্লাস। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব আমরা। এর পূর্বে আমরা আরও 10টা ভিডিও আপলোড করেছি, সেখানে পদ্য আর গদ্য যে রয়েছে মাধ্যমিকে, মানে জ্যাক বোর্ডের যে মাধ্যমিকের বাংলা সিলেবাস রয়েছে সেখান থেকে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তো চলো আজকের এই ক্লাসটা শুরু করা যাক। ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। জেটেড রিলেটেড বাংলার অনেকেই ভিডিও আপলোড রয়েছে, সেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা সেগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তো যারা যারা এখনও পর্যন্ত পেপার 1 আর পেপার 2 পেড কোর্স না নিয়েছেন, ঠিক আছে, তারা যদি নিতে ইচ্ছুক হয়, তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের নিতে ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে কল বা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, এটাই হোয়াটসঅ্যাপ নম্বর, সেখান থেকে সব পেয়ে যাবেন, নোটস পিডিএফ যা চাইবেন পেয়ে যাবেন। তো কথা আছে যে আজকের যে এই ক্লাসের টপিক, যে প্রবন্ধটা রয়েছে সেটার নাম হচ্ছে পল্লী সাহিত্য, যেটা মোহাম্মদ সাইদুল্লাহ লিখেছে। তো এর লেখক পরিচয় সারাংশ আমরা এর পূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছি মাধ্যমিকের জন্য 10 ক্লাসে, সেখানে সব আলোচনা করা রয়েছে, আপনারা প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন। যদি দেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন। এখন কম সময়, এই জন্য সিধে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে আসছি, বা এমসিকিউ টাইপের এরকম ধরনেরই প্রশ্ন আমরা আলোচনা করব। তো পল্লী সাহিত্য প্রবন্ধটি রচয়িতাকে, তো ইনার রচয়িতা আপনারা সবাই জানেন যে মোহাম্মদ সাইদুল্লাহ আছেন, ইনার এই প্রবন্ধের রচনাকার বা রচনা করেছে। আর পল্লী সাহিত্য লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে, যদি এটা প্রশ্ন আসে তাহলে এখানে দেয়া রয়েছে যে বাংলা সাহিত্যের কথা শীর্ষক গ্রন্থ থেকে এটা গৃহীত হয়েছে। তাছাড়াও পল্লী সাহিত্য কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এমসিকিউ সাধারণত এরকম ধরনের প্রশ্ন হয় না, তবুও আপনাদের জানকারি থাকা প্রয়োজন। পল্লী সাহিত্য কাকে বলে? যে সাহিত্য পল্লী জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, আশা নিরাশা, মান অভিমান, হাসি কান্না ও বিরহ মিলনের কথা আছে, তাকে আমরা পল্লী সাহিত্য বলি। এবারে অন্য যেটা প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে মানুষের হৃদয়ের কথা নিয়ে সৃষ্টি হয় যে সাহিত্য, তার নাম কি? তার নাম হচ্ছে পল্লী সাহিত্য বা লোক সাহিত্য। আচ্ছা, পল্লী সাহিত্য রচিত হয় কোন পরিবেশে? তো পল্লী সাহিত্য রচিত হয় পল্লী প্রকৃতির শ্যামল সুন্দর পরিবেশে। আধুনিক যে শিক্ষা কর্মনাশা স্রোতে কোনগুলি এই যে বিস্মৃত অতল গর্ভে তলিয়ে যাচ্ছে, মানে লুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পল্লীর উপকথাগুলি আধুনিক শিক্ষার যেই কর্মনাশা রয়েছে সেই স্রোতের বিস্মৃত হয়ে তারা অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে অন্য যেটা প্রশ্ন নিয়েছে সেটা হচ্ছে যে কোন পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে পল্লীর উপকথাগুলি তার ছেলেপুলে বা নাতি নাতনিকে শোনাচ্ছে? তো ইউরোপ খণ্ডের লিথুয়ানিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লীর রমণী এখনও হুবহু কিছু রূপান্তরিতভাবে, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, ঠিক আছে, এটা রূপান্তরিত স্পেলিংটা এখানে ভুল রয়েছে, এটা রূপান্তরিতভাবে পল্লীর উপকথাগুলি শোনায়। আচ্ছা, শেক্সপিয়ারের যে রাক্ষসদের যে বাঁধাবলি কী কী ছিল, তো এগুলা এখানে ইংলিশে নাম দেওয়া রয়েছে, FI ফি বা ফিল বা ফন, স্মল দি ব্লাড অফ দি ব্রিটিশ ম্যান। তো এইগুলো সে এই মূল পাঠেই রয়েছে, ঠিক আছে, পল্লী সাহিত্যর যে মূল পাঠ টেক্সট বুকে সেখানে দেওয়া রয়েছে, দেখতে পারেন। তাছাড়া ওর সাথে যে তুলনা করে অন্য প্রশ্নটা আমরা এখানে নিচ্ছি যে শেক্সপিয়ার রাক্ষসদের বাঁধাবলিগুলির সঙ্গে পল্লী রূপকথার যে সাদৃশ্য কোথায়, সেটা হচ্ছে যে শেক্সপিয়ারের যে রাক্ষসদের বাঁধাবলিগুলির সঙ্গে পল্লী বাংলার যে রূপকথা, যেমন হাও মাও খাও মানুষের গন্ধ পাও, এর সাদৃশ্য করা যায়। তাছাড়া যে 10 নম্বর আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে যে জাতির পুরানো ইতিহাসের অনেক গোপন কথাগুলি কোথায় খুঁজে পাওয়া যায়? তো জাতির পুরানো ইতিহাসের অনেকগুলি গোপন কথা এই যে প্রবাদ, বাক্য, ডাক ও খনার বচনের মধ্যে পাওয়া যায়। তাছাড়াও 11 নম্বর যে প্রশ্নটা নিয়ে আছে সেটা হচ্ছে যে পল্লী সাহিত্যের কোন উপকরণগুলিকে সরল প্রাণীর জীবন্ত উৎস বলা হয়? তাহলে প্রবাদ বাক্য, ডাক, খনার বচন, ছড়া, ঘুমপাড়ানির গান আর খোকা খুকির ছড়া ইত্যাদিগুলোকে সরল প্রাণীর জীবন্ত উৎস বলা হয়।
12 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা আছে যে কোনগুলিকে পল্লী সাহিত্যের অমূল্য রত্ন বলে বিশেষিত করা হয়েছে। অমূল্য রত্ন বলতে তো বিভিন্ন যে গানগুলো রয়েছে, যেমন জারি গান, ভাটিয়াল গান, রাখালিয়া গান, এই যে মরফতি গান, তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে, ইত্যাদি গানগুলোকে পল্লী সাহিত্যের অমূল্য রত্ন বলা হয়েছে। এবার ফিরাও মোরে বলে আবার সেই পুরানো পথের নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত কে ছিলেন? তো এটা এই যে বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। পরে যে প্রশ্নটা নিয়ে আছে 14 নম্বরে, সেটা হচ্ছে এরকম টাইপের প্রশ্ন বেশিরভাগে আসে না পরীক্ষাতে, ঠিক আছে, তবু এখানে নেওয়া হয়েছে যে বর্তমানে এই যে প্রলেতারিয়েত সাহিত্য কোথায় আমাদের আসন পাচ্ছে? তো এইলা আমেরিকা, ইউরোপে পাচ্ছে। যাই হোক, তো অন্য যেটা প্রশ্ন নেওয়া আছে যে কোন সাহিত্যে হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার? তো এখানে স্পেসটা একটু অনেকটা হয়ে গেছে টাইপিংয়ের মিস্টেকের জন্য, অধিকার, ঠিক আছে। তো এই যে পল্লী সাহিত্যে বা পল্লী জননীর হিন্দু মুসলমান সন্তানের সমান অধিকার রয়েছে, ঠিক আছে। তাছাড়াও যে 16 নম্বর আমরা প্রশ্ন নিয়েছি যে পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে কখন? কখন সার্থক হবে? যখন পল্লীর জননীরা, সন্তানেরা পল্লী সাহিত্যর দিকে মনোযোগ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করবে, তখন এই পল্লী সাহিত্য সভা আয়োজন সার্থক হবে। তো আজকের এই ক্লাসে এই মোটামুটি আমরা 16-17টা প্রশ্ন আলোচনা করলাম। আরও ডিটেলসে যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে জয়েন করুন আমাদের পেড কোর্সে যা রয়েছে, সেখান থেকে পিডিএফে আপনারা অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। এর থেকে অনেক বেশি ওখানে করা রয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। শেষে একবার রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।